আমরা কোথায় ছিলাম যেন? বইয়ের মধ্যে ছিলাম, তাই তো? বই তো জি স্যার, হারিয়ে বইয়ের গেছে। ভিতরে। হ্যাঁ, বই হারিয়ে গেছে মানে নেট চলে গেছে, বইও চলে গেছে। আবার দেখি একটু, কোথায় ছিলাম যেন? স্যার বিভিন্ন স্ট্রাকচার তৈরি করতে দিতে পারে বলছিলেন। হ্যাঁ, মানে বইয়ের বলছিলাম বিভিন্ন এক্সাম্পল যেগুলো আছে কোডিং, ওগুলো একটু করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ওখান থেকেও যে টাইপের বিভিন্ন ফান্ডামেন্টাল, যেগুলো বিভিন্ন প্যাটার্ন জেনারেট করা, 5 ইউনিট কি নাম্বার, ঠিক আছে, তারপরে বিভিন্ন সিরিজ, বিভিন্ন ধরনের সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা যেগুলো করছি শিখছি, ওগুলোও কিন্তু তোমাদের ভালো করে বইতে যতগুলো আছে এগুলো সব। আর যদি মনে করো আসলে ওই পাশও করতে পারো, ফেলও করতে পারো, সেটা কিন্তু এই জন্য বইয়ের কোনো বিকল্প নাই। আবারও বলছি, বইয়ের মধ্যে ডিটেইলস ঢুকতে হবে। পার্ট ওয়ান, অবজেক্ট ওরিয়েন্টেড, ডাইনামিক, আচ্ছা, আমরা 6 নম্বর চ্যাপ্টার আর 7 নম্বর চ্যাপ্টারটা একটু ডিটেইলসটা একটু দেখে আসি। বইয়ের মধ্যে আমরা কতটুকু পড়েছি আর কতটুকু পড়িনি ধরতে পারবো। এটা কত নম্বর চ্যাপ্টার? চ্যাপ্টার নাম্বার এটা কত? চ্যাপ্টার 14, অনেক দূরে চলে গেছি। এটা কত? চ্যাপ্টার 11, চ্যাপ্টার 7 এটা। হ্যাঁ, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8 আরেকটু এটা হলো চ্যাপ্টার 7। এটা আমরা দেখছি ক্লাসে, তাই না? ইউজিং অবজেক্ট অ্যাজ প্যারামিটার, তার মানে অবজেক্ট পাস করে দেওয়া যায় কিভাবে, কনস্ট্রাক্টর দিয়ে আমরা দেখেছিলাম। মেথডের মধ্যে দিয়েও সেটা করা যায় কিভাবে। দেন যেটা আমরা দেখতে চাচ্ছিলাম ওভারলোডিং কনস্ট্রাক্টর, এটা আমরা দেখেছি। কিন্তু বইতে বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে, কোড আছে, সেগুলো প্র্যাকটিস করবা। যেমন ধরো এখানে ওভারলোডিং মেথড, এটাও দেখেছি। এই চ্যাপ্টার যদি বলি, এই চ্যাপ্টারটা বাদ গেছে কি তোমাদের এখান থেকে? ফান্ডামেন্টালস যদি বলি, এই স্ট্যাক ক্লাস, এটা ওইভাবে আমরা ডিটেইলস আলোচনা করিনি, বাট কাজ করেছি, আলোচনা করি। ফাইনালাইজ মেথড, এই মেথডটাও আমরা তোমাদের সাথে ডিসকাস করিনি। গার্বেজ কালেকশন ছোট ছোট দেখো কিছু বইতে আছে, এগুলো কিন্তু আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে কিন্তু এইভাবে ডিসকাস করা হয়। যেমন দিস কিওয়ার্ড, এটা আমরা ব্যবহার করেছি অনেকেই করে। লাস্ট যে ল্যাব ক্লাস আমরা করছি, ওইখানে এই দিস কিওয়ার্ড নিয়ে আমরা ডিসকাস করেছি। তার মানে যে কোনো ভেরিয়েবল নিয়ে, ইনস্ট্যান্স ভেরিয়েবল যখন আমরা নিয়ে কাজ করছি, ইনস্ট্যান্স ভেরিয়েবলটা যদি কোনো মেথডের মধ্যে বা কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ব্যবহার করি, তাহলে দিস ওয়ার্ড আমরা বলতে পারি যে ওই ভেরিয়েবলটা এই ক্লাসের জন্য, সরি এই মেথড বা এই কনস্ট্রাক্টরের জন্য এখানে ব্যবহার করা হচ্ছে। এই জন্য আমরা দিস কিওয়ার্ডের এই সাহায্যটা আমরা এখানে নিতে পারি। এভাবে তোমার বলছি যে দিস কিওয়ার্ডের মূল কাজ হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল হ্যান্ডলিং। তার মানে এক একটা ভেরিয়েবলের
এক একটা ইনস্ট্যান্সে ব্যবহার করার জন্য আমরা এই দিস কিওয়ার্ডটা ব্যবহার করে থাকি। দেন তোমার হচ্ছে গার্বেজ কালেকশন, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা সিতেও এটা আমরা দেখে আসছি বিভিন্ন সময় এরকম গার্বেজ জমা হতে থাকে, তাই এটা ক্লিয়ার করার জন্য আমরা যে কি যেন একটা ফাংশন ব্যবহার করতাম, তাই না? সিতে কি যেন ফাংশন ব্যবহার করতাম ক্লিয়ার করার জন্য? স্যার ফ্লাশিং মনে হয়। হ্যাঁ স্যার ফ্লাশ মনে হয় নাকি যেন একটা ছিল, আমার মনে নাই, একদিন আমি আসলে প্র্যাকটিস করি না। যাই হোক, এখানে তোমার জাভাতেও এরকম একটা অপশন আছে, জাভার একটা ফিচার আছে গার্বেজ কালেকশনে। এখানে বলছে যখন আমরা এরকম সিন্স অবজেক্টস আর ডাইনামিক্যালি অ্যালোকেটেড বাই ইউজিং দ্য নিউ অপারেটর, আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি নিউ অপারেটর দিয়ে, অর্থাৎ ক্লাস নেম, তারপর একটা অবজেক্ট ইকুয়াল টু নিউ, দেন একটা কনস্ট্রাক্টর, এই সময় কি করে, ইউ মাইট বি ওয়ান্ডারিং how much objects are destroyed and their memory released for later allocation. In some languages such as C++, dynamically allocated object must be manually released by use of a delete operator. অর্থাৎ অনেক সি প্লাস প্লাস এর ক্ষেত্রে এই কাজগুলো করা হলে ডিলিট অপারেটর ব্যবহার করে ওই অবজেক্টগুলো ডিলিট করে দেওয়া হয়। তার মানে আমরা যখন এর আগে দেখো আমরা ডিসকাস করছি, এটা একটা অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করছি একটা ক্লাসের, কিন্তু ওই অবজেক্টটা যদি আমরা পরবর্তীতে ব্যবহার না করি তাহলে ওই অবজেক্টটা কিন্তু মেমোরিতে তোমার একটা জায়গা দখল করে আছে, কিন্তু কোনো কাজ নাই ওই অবজেক্টের। এই জন্য ওই সকল যেগুলো আসলে আমরা তৈরি করছি বাট কোনো ইউজ করছি না পরবর্তীতে, তাদেরকে আমরা আসলে গার্বেজ বলছি। কিন্তু এইগুলো যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডিলিট অপারেটর দিয়ে করা যেত, বাট জাভা কি করে এখানে, জাভা টেকস এ ডিফারেন্ট অ্যাপ্রোচ, ইট হ্যান্ডেলস ডিঅ্যালোকেশন ফর ইউ অটোমেটিক্যালি। দ্য টেকনিক দ্যাট অ্যাকমপ্লিশ দিস ইজ কল্ড দ্য গার্বেজ কালেকশন। জাভা এই কাজটা কিভাবে করে, যদি তুমি কোনো অবজেক্ট ক্রিয়েট করলা, অবজেক্ট ক্রিয়েট করে সেটাকে তুমি যদি ইউজ না করো, তাহলে এই ধরনের অবজেক্টকে সে অটোমেটিক্যালি কি করে দেয়, কালেক্ট করে এটাকে সে রিলিজ করে দেয়। তার মানে ওই মেমোরিতে তার জন্য আলাদা করে কোনো জায়গার প্রয়োজন হয় না। এই জন্য আমরা এই ধরনের কাজগুলোকে আমরা বলবো জাভা। কিন্তু এটা কিভাবে ব্যবহার করছি, যে আমরা যে ইনস্ট্যান্স ভেরিয়েবল যখন ক্রিয়েট করি, ধরো একটা ক্লাসে 3টা ভেরিয়েবল আছে, ওয়াইড, হাইট, ডেপথ, এই 3টা ভেরিয়েবল আমরা রেখে দিছি। তাহলে একটা অবজেক্ট ক্রিয়েট করা মানে কি, ওই অবজেক্টের এগেইনস্টে মেমোরিতে কি থাকবে, যে টাইপের এটা ভেরিয়েবল ডেটা টাইপ, সেই ধরনের একটা মেমোরিতে সে জায়গা নিয়ে নেয়। তার মানে যখন আমরা দিস কিওয়ার্ডটা এরকম আমরা ব্যবহার করছি, দিস ওয়ার্ডের আসলে কাজ কি হয়, তখন আমরা কনস্ট্যান্ট সেই ভ্যালুটা এখানে না রেখে যখন যে মেথডের জন্য আমরা সেটা ব্যবহার করছি, তখন স্পেসিফিক কাজ জন্য কিন্তু জাভার ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি আমরা যে ধরনের অবজেক্ট আমরা এরকম ক্রিয়েট করি, যদি সেটাকে ইউজ না করি তাহলে এটা অটোমেটিক্যালি জাভা কি করে ফেলে, এটাকে রিলিজ করে দিতে পারে, ডিঅ্যালোকেট করে। যদি ওটা আবার যদি কোনো একটা জায়গায় সেটাকে আমরা ব্যবহার করতে পারি, তখন সেটাকে আবার মেমোরিতে সে রিঅ্যালোকেট করতে পারে, যেটা অন্যান্য যেমন সি প্লাস প্লাস বা অন্যান্য জায়গায় এই সুবিধাটা আমরা পাই না। এই জন্য আমরা এই পদ্ধতিটাকে, জাভার এই পদ্ধতিটিকে আমরা বলি গার্বেজ কালেকশন। এবং আরেকটা যেটা বলছিলাম ফাইনালাইজ মেথড, এটা আমরা অনেক সময় ব্যবহার করি কোনো জিনিসকে, কোনো মেকানিজম, এটা জাভাতে বলা হয়, এটাকে কোনো জায়গায় যদি আমরা ফাইনালাইজ মানে যেটাকে আর কোনোভাবে যে রিসোর্সটাকে আমরা চেঞ্জ করতে চাই না, ফিক্সড থাকবে, সেই সকল ক্ষেত্রে আমরা এই ফাইনালাইজ মেথডটাকে ব্যবহার করে থাকি। এবং ফাইনালাইজ মেথডের যে স্ট্রাকচার, সেটাকে আমরা আসলে যে মেথড যেটাকে আমরা বলি, ওই মেথডের এই পর্যন্ত আমরা জানি যে একটা রিটার্ন টাইপ থাকবে, একটা মেথডের নাম থাকে, কিন্তু এই মেথডটাকে যদি আমরা কি করি, একটা প্রোটেক্টেড কিওয়ার্ড যদি তার সাথে আমরা কি করে দিই, জুড়ে দেই, ঠিক আছে, তাহলে সেই মেথডটাকে আমরা কি করতে পারি, ফাইনালাইজ করতে পারি। এবং এই মেথডের মধ্যে যে কোডটা আমরা লিখবো, এই কোডটাই হচ্ছে তোমার হচ্ছে ফিক্স থাকবে, যেটা আর তোমার
অন্য কোনো জায়গায় এটাকে আর চেঞ্জ করা যাবে না। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি এবং ডিটেইলসটা আরো পরের চ্যাপ্টার 7 এ আরো এখানে ডিসকাস করা আছে, সেখানে যে তোমরা আরেকটু ডিটেইলসটা এখানে দেখতে পাবে এবং কিছু এক্সাম্পল কোড দেওয়া আছে, সেটা তোমরা দেখতে পারো। এখানে যেটা বলা আছে স্ট্যাক নিয়ে আমরা অনেক সময় কাজ করি। স্ট্যাক সম্পর্কে আইডিয়া আছে কিনা? স্ট্যাক কাকে বলে? লাস্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ডেটা স্ট্রাকচার পড়ছো। এই ধরনেরও তোমার অনেক সময় আমরা কি করতে পারি, কাজ যখন আমাদের এরকম দরকার হয় তখন সেটা আমরা এইটার এক্সাম্পল যদি বলি, দেখো এটা তোমরা একটু পড়ো ডিটেইলস, আমি জাস্ট মূল জিনিসটাকে আমরা বলছি। যেমন এরকম যে কোনো অবজেক্ট থাকে স্ট্যাক টাইপের, আমাদেরকে যদি হ্যান্ডেল করতে হয় তাহলে আমরা কিভাবে সেটা কাজ করতে পারি। তার মানে কিছু ইন্টিজার, এই যে এখানে দেখো যে একটা স্ট্যাক ক্লাসের মধ্যে যে স্ট্যাক টাইপের যদি আমরা কোনো অ্যারে নেই যার ভ্যালুটা এরকম ধরো 10টা আছে, তার মানে সবার নিচের যেটা ভ্যালু আছে আর সেটা সবার উপরে যেটা থাকে, আমি যদি কোনো অ্যাক্সেস করতে হয় তার মানে আমাকে কখন সবার উপর থেকে একটা একটা করে কিন্তু আমার নিচ পর্যন্ত যেতে হবে। তাই আমি চাইলেই একদম লাস্ট ভ্যালুটাকে কি করতে পারবো না, অ্যাক্সেস করতে পারবো না। এই ধরনের যে কন্ডিশন গুলো থাকে, বিভিন্ন ধরনের যদি এরকম টস থাকে, সেই টসের ক্ষেত্রে আমরা এরকম স্ট্যাক যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটাকে আমরা কি করতে পারি, কাজে লাগাতে পারি। এইটা হলো দুইটা অপারেশন আমরা স্ট্যাকের ক্ষেত্রে আমরা করে আসছিলাম ডেটা স্ট্রাকচারে, মনে আছে কিনা দেখবো। একটা হলো পুশ আর একটা হলো পপ, তাই না? জি স্যার। পুশ পপ, সেই পুশ পপের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আমরা হলো এইটাও আমরা অবজেক্ট ওরিয়েন্টেড অর্থাৎ জাভা এটা আমরা ব্যবহার করতে পারি। আর মেথড ওভারলোডিং এটা আমরা ডিটেইলস দেখেছি, পারবো। তার মানে একই ক্লাসে যদি সেম নামে একাধিক মেথড থাকে তাহলে আমরা সেটাকে বলবো মেথড ওভারলোডিং, আর যদি একাধিক কনস্ট্রাক্টর থাকে তাহলে আমরা বলবো সেটা হলো কনস্ট্রাক্টর ওভারলোডিং। তবে একাধিক সেম নামে থাকলে পার্থক্যটা কোথায় থাকবে? কনস্ট্রাক্টরের ক্ষেত্রে পার্থক্যটা কোন জায়গায় থাকবে? প্যারামিটার, অর্থাৎ সাইনিং পার্ট, ওটা হলো সাইনিং পার্ট আমরা বলবো। হ্যাঁ, তার মানে সাইনিং পার্টটা কি থাকবে? ডিফারেন্ট থাকবে, তাই তো? আর মেথডের ক্ষেত্রে কি থাকবে? সাইনিং পার্ট এবং তার রিটার্ন টাইপ, এই দুইটার যে কোনো এক জায়গায় কি থাকবে, বা দুই জায়গায়ও থাকতে পারে, ডিফারেন্ট থাকবে। এটাকে আমরা বলছি মেথড ওভারলোডিং। তাহলে ওভারলোডিং কনস্ট্রাক্টর, তার মানে এরকম আমরা বিভিন্ন ভাবে এটা দেখাতে পারি। যেমন এখানে ধরো একটা বক্স ক্লাস নিচ্ছে, এখানে বক্স নামে একটা কনস্ট্রাক্টর দেওয়া হয়েছে, দেন এই বক্স নামে তুমি যদি এখানে আরেকটা সিমিলার যদি কি রাখো, এই যে দেখো এই ক্ষেত্রে আমরা বলি কনস্ট্রাক্টর ওভারলোডিং এর ক্ষেত্রে এগুলো আমরা দেখাইছি। এটা আমরা কি দিয়ে করছিলাম বলতো ক্লাসে? বক্স না দিয়ে এখানে কি রাখছিলাম? স্টুডেন্ট। একটা টাইমের এক্সাম্পল দিয়ে দেখাইছিলাম, তাই না? স্টুডেন্টের ক্ষেত্রে দেখাইছিলাম কি দিয়ে দেখাইছিলাম? স্টুডেন্ট ক্লাস দিয়ে, তাই তো? স্টুডেন্ট নামে কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দেখিয়েছি, যাদের নাম, আইডি, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, এগুলো দিয়ে আমরা এক্সাম্পল দেখছি। এখানে একটা বক্সের হাইট, ওয়াইট এবং ডেপথ, এই তিনটা প্যারামিটার দ্বারা দুইটা কনস্ট্রাক্টর দেখানো আছে। এই এক্সাম্পল গুলো দেখাচ্ছে কারণ এক্সাম্পল করবা, একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে, বইতে যেগুলো আছে। এবং সেখানেও আমরা দেখো এখানে কয়টা কনস্ট্রাক্টর আছে, তাহলে একটা, দুইটা, তিনটা কনস্ট্রাক্টর আছে। এইখানে একটা হচ্ছে তোমার ভ্যালু পাস করছে, এটাই তোমার হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। এইখানে আবার কি করা হয়েছে, এখানেও একটা প্যারামিটার পাস করছে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের কনস্ট্রাক্টর ওভারলোডিং এর দেখতে পারি। তারপরে বলছে ইউজিং অবজেক্ট অ্যাজ এ প্যারামিটার, এটাও আমরা দেখছি, তাই না? তার মানে এটাকে বলছিলাম যে ভ্যালু পাস করা আর একটা হলো অবজেক্ট পাস করা। তার মানে কোনো অবজেক্টকে যদি আমরা প্যারামিটার সাইনিং পার্টে যদি ব্যবহার করি তাহলে কেমন হয়। এখানে যেমন আমরা টেস্ট যে কনস্ট্রাক্টর, এখানে আমরা ভ্যালু পাস করছি। এখন এই ভ্যালু পাস না করে যদি আমরা কি করতাম, সরাসরি এখানে যদি অবজেক্ট পাস করতে চাইতাম তাহলে কেমন হতো, সেটার এক্সাম্পল এখানে আছে একটা, এইটা দেখো বক্স ক্লাসের জন্যই বলা হয়েছে।
বক্স ক্লাসের জন্য একটা বক্স কনস্ট্রাক্টর আমরা এখানে ডিফাইন করছি। এখানে কি করছি দেখো, বক্সটা কি, এখানে বক্সটা কনস্ট্রাক্টর স্যার। কনস্ট্রাক্টর, আর এই বক্সটা এটা কি, তার কি পাস করছে এখানে, অবজেক্ট পাস করছে স্যার। অবজেক্ট পাস করছে। তার মানে বক্স হচ্ছে একটা ক্লাস, তাই না, ক্লাস টাইপের ভেরিয়েবল, তার মানে অবজেক্টটা কিন্তু এটা কিন্তু একটা অবজেক্ট পাস করা হয়েছে। তার মানে একটা কনস্ট্রাক্টরের মধ্যে আগে যেটা দেখছিলাম সেটা ভ্যালু পাস করা হয়েছে, এখানে কিন্তু আমরা সরাসরি অবজেক্ট পাস করে দিয়েছি। ঠিক আছে, আর এইভাবে পাস করা যায়, আমরা এটা দেখেছিলাম ক্লাসে, বিশেষ করে ল্যাব ক্লাসে তোমাদেরকে এটা আমি এক্সপ্লেইন করেছি। তার মানে এটা আমরা দেখলাম, যদি আর্গুমেন্ট হিসেবে যদি কোনো অবজেক্ট হয় তাহলে সেটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। দেন বলা হয়েছে আর্গুমেন্ট পাসিং, এটা আমরা দেখছি ভ্যালু পাস করা বা আর্গুমেন্ট পাস করা, যেভাবে দুইটার ক্ষেত্রে একই সিস্টেম। দেন আমরা হলো কল বাই রেফারেন্স, কল বাই ভ্যালু, এটাও এখান থেকেই আসছে। তাহলে কল বাই রেফারেন্স কোনটা, যদি কোনো অবজেক্ট আমরা পাস করি বা যদি কোনো স্ট্রিং দ্বারা যদি আমরা পাস করে দিই সরাসরি, তাহলে সেগুলোকে আমরা বলবো কল বাই রেফারেন্স। ঠিক আছে, আর কল বাই ভ্যালু যেটাকে বললাম, যেখান দিয়ে সরাসরি আমরা কি করে দিচ্ছি, ভ্যালু পাস করে দিচ্ছি, সেটাকে আমরা বলবো কল বাই ভ্যালু। স্যার কল বাই রেফারেন্সটা আবার একটু বলবেন? অবজেক্ট যদি পাস করে দিই, ঠিক আছে, জি স্যার। এটা 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 আরো এক্সাম্পল আছে, আমি স্লাইডে তোমাদের যখন এই টপিকটা পড়াবো তখন আরো দেখাই দেব। ঠিক আছে, বাট বেসিক কনসেপ্টটা ছিল হলো, যদি আমরা সরাসরি ভ্যালু পাস করে দিই, প্রিমিটিভ টাইপের ডেটা যদি আমরা পাস করে দিই, তাহলে সেটাকে আমরা বলবো সেটা কল বাই ভ্যালু। আর যদি আর্গুমেন্ট হিসেবে যদি অবজেক্ট অথবা নন প্রিমিটিভ ডেটা যদি আমরা পাস করি, তাহলে সেটাকে আমরা বলবো কল বাই রেফারেন্স। দেন অবজেক্ট রিটার্ন আমরা অনেকগুলো মেথড কনস্ট্রাক্টর দেখছি, তার রিটার্নের একটা বিষয় ছিল রিকারশন। এটা বলছি, রিকারশনের কি বলছিলাম, রিকারশনে বলছিলাম যদি কোনো মেথড এর মধ্যে ওই মেথড যদি নিজেকেই বারবার যদি কি করে, কল করে, তখন তাকে আমরা বলি এটা একটা রিকারশন। যেমন এখানে বলা হয়েছে রিকারশনটা কিভাবে, দেখো এখানে রেজাল্ট ইকুয়াল টু ফ্যাক্ট n-1 ইনটু n। তার মানে এই যে ফ্যাক্ট n-1, n এর ভ্যালুটা কি হচ্ছে, ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে স্যার। ফ্যাক্টোরিয়াল হচ্ছে না, তার মানে এটা একটা রিকারশন, মানে এই নিজেই এটাকে কি করছে, বারবার কল করছে। n এর ভ্যালু যদি এটা 1 2 3 4 5 যাই দাও, তার মানে এই অনুসারে এটা বারবার নিজেকে কি করতে পারছে, রিপিট করছে। এই জন্য এই ধরনের যে ফাংশন এখানে যেটা আমরা বলছি, যদি এটা মূল মেথড যদি হয় ফ্যাক্ট, তার মানে এই মেথডের মধ্যে ফ্যাক্ট নামে ইন্ট n মানে একটা আর্গুমেন্ট আমরা পাস করছি, সেম মেথডটাকে এই মেথডের মধ্যে আবার আমরা কি করছি, কল করছি। ঠিক আছে, তখন একই মেথড যে নামে আছে ওই মেথডের মধ্যে যদি সেম মেথডটাকে কোথাও আমরা কল করি, এই ধরনের কন্ডিশনকে আমরা বলবো, নিজেই নিজেকে যদি কল করে তাহলে বলবো আমরা রিকারশন। এগুলো ফ্যাক্টোরিয়াল বা এই ধরনের যে সিরিজ গুলো আছে, এই সিরিজ গুলো যদি আমরা জেনারেট করি, তখন আমাদের এরকম রিকারশনের সাহায্য নিতে হয় বিভিন্ন সময়। দেন আমরা এগুলো পড়েছি অ্যাক্সেস কন্ট্রোল, এটা আমরা পড়িনি এখনো, এটা আমরা ইনহেরিটেন্স যখন পড়বো তখন আরো একটু ডিটেইলস এটা আমরা দেখবো। অ্যাক্সেস কন্ট্রোল মানে কিছুটা আমরা আইডিয়া আছে যে প্রাইভেট, তারপরে পাবলিক, প্রোটেক্টেড, ঠিক আছে, এই তিন ধরনের অ্যাক্সেস আমরা অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করে থাকি। প্রাইভেট যদি হয় তার একটা বৈশিষ্ট্য থাকবে, প্রোটেক্টেড হলে এক ধরনের বৈশিষ্ট্য হবে, যদি পাবলিক হয় একজন। আর যদি তিনটার কোনোটাই যদি না থাকে, কোনো অ্যাক্সেস মডিফায়ার যদি আমরা ব্যবহার না করি, তাহলে সেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ক্লাস। ঠিক আছে, মানে সব ধরনের অ্যাক্সেস সেখানে হতে পারে, যার কোনো আলাদা করে অ্যাক্সেস কন্ট্রোল আমরা সেট করি। এটাও এখান থেকে দেখবা, আরো ডিটেইলস এটা আমরা পড়বো যখন ইনহেরিটেন্স করবো, তখন এই অ্যাক্সেস
কন্ট্রোল বা অ্যাক্সেস মডিফায়ার যেগুলো আছে সেগুলোর ব্যবহারগুলো আমরা এখানে স্যার কোনো কিছু না থাকলে বিষয়টা কনস্ট্রাক্টরের মতো লাগতেছে না স্যার? না, ওয়ার্ড মানে অ্যাক্সেস মডিফায়ার যদি না থাকে, কনস্ট্রাক্টর না, এটা রিটার্ন টাইপ না। কিন্তু যেমন ধরো একটা ক্লাসের আগে আমরা অনেক সময় কি করি, পাবলিক ডিফাইন করে দিই, তাই না? পাবলিক, তারপরে একটা ক্লাস, তারপরে ক্লাসের নেম দেই। এখন যদি আমি তো অনেকগুলো ক্লাস করি যেখানে কোনো কি না পাবলিক উল্লেখ করি না, পাবলিকও দেই না বা প্রাইভেট দেই না, অথবা তোমার হলো কোনো ধরনের প্রোটেক্টেড কোনো কিছুই ব্যবহার করলাম, তাহলে ওই ক্লাসটার বৈশিষ্ট্য কি হয়? ওই ক্লাসটা তখন বলা হয় তাকে ওয়ার্ড ক্লাস। ঠিক আছে? জি স্যার। অ্যাক্সেস মডিফায়ার আমাকে সিচুয়েশনের উপর বেস করে আমরা ব্যবহার করি, আর যদি কোনো অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার নাই করি তাহলে কিন্তু সেটা আমরা বলবো ওয়ার্ল্ড ক্লাস। অর্থাৎ ওয়ার্ল্ডের সব জায়গায় সেটা কি অ্যাক্সেসিবল বিষয়টা এরকম। তারপরে কিছু ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা দেখছি যে স্ট্যাটিক করা যায়, অর্থাৎ যেগুলো ইনস্ট্যান্সের উপর বেস করে চেঞ্জ হয় না, ফিক্সড থাকে, তখন তাকে আমরা স্ট্যাটিক করে দিতে পারি। তারপর ফাইনাল যেটা আছে, ফাইনাল আর স্ট্যাটিক এর মধ্যে পার্থক্য আছে। স্ট্যাটিক যদি আমরা কোনো সময় ভ্যালুটাও যদি কি করে চেঞ্জ করে দেই কোনো কারণে, তাহলে সেটা কিন্তু আর যদি ফাইনাল করে দেই সেটা কোনোভাবেই আর চেঞ্জ করা যাবে না, ওই ভ্যালুটাই ফিক্স থাকবে। স্ট্যাটিক ফাইনাল এই ধরনের হতে পারে। আর একটা আমাদের আছে হলো ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট, এটা আমরা এখনো পড়াই নাই, এটা আমরা দেখব। এখানে আরেকটা কনসেপ্ট আছে, ইন্ট্রোডিউসিং নেস্টেড এন্ড ইনার ক্লাস। তার মানে একটা ক্লাস আমাদের আছে, সেই ক্লাসের মধ্যে যদি আমরা কি করি, আরো যদি ক্লাস ক্রিয়েট করতে চাই, তাহলে বৈশিষ্ট্যটা কেমন হবে? ঠিক আছে, ক্লাসের মধ্যে ক্লাস, এটা করা যায় কিনা? ঠিক আছে, তার মানে এটা ধরো যদি আমরা মেইন ক্লাস ধরি, ক্লাস আউটার, এই আউটার ক্লাসের মধ্যে দেখো ভিতরে আলাদা আর একটা ক্লাস এখানে ক্রিয়েট করা হয়েছে, ইনার ক্লাস না, ইনার টেবিল। তার মানে এই ধরনের যদি আমাদের দরকার যে একটা ক্লাসের মধ্যে একাধিক এরকম ক্লাস, তার মধ্যে আর একটা ক্লাস, এটা যদি করে থাকে আমরা বলি নেস্টেড ক্লাস। স্যার এটা দরকার কখন পড়বে আর কি? এটা দরকার হতে পারে ধরো একটা ক্লাসের মধ্যে আমার ওই ক্লাসের সব এলিমেন্টস আমার দরকার নাই বিভিন্ন জায়গায়। তো ক্লাসটাকে আমরা কেন ব্যবহার করি? ক্লাসটাকে ব্যবহার করি হচ্ছে তার প্রপার্টিজ গুলো ব্যবহার করার জন্য, অবজেক্টের মধ্যে, তাই না? ধরো একটা ক্লাসের মধ্যে 5টা প্রপার্টিজ আছে, 5টা প্রপার্টিজ সব জায়গায় আসলে দরকার নেই, তখন তার মধ্যে আমরা হয়তো একটা জায়গায় 2টা দরকার আছে, তার মানে কমন যে 2টা দরকার আছে, এটা অনেকটা আমরা এটা করতে পারি যে নেস্টেড ক্লাস এর এই কনসেপ্টটা। এটা যখন আমরা ইনহেরিটেন্স দেখব, তখন দেখবো যে ইনহেরিটেন্স ব্যবহার করলে হয়, তখন আর নেস্টেড ক্লাস এর এই কনসেপ্ট কাজে লাগে না। কিন্তু তারপরেও যদি আমরা ইনহেরিটেন্স ব্যবহার না করে এরকম একটা ক্লাস, এরকম যদি একাধিক এরকম ক্লাস থাকে, ধরো অ্যানিমাল একটা ক্লাস, তার মধ্যে ক্যাট একটা কাউ, এরকম 2টা ক্লাস আমরা আলাদা করে কি করতে পারি, নেস্টেড ক্লাসের মধ্যে আমরা রেখে দিতে পারি। বা যদি আমরা এরকম বলি যে একটা অ্যানিমাল ক্লাস, তারপরে একটা কাউ ক্লাস, কাউ ক্লাসের মধ্যে যদি আমরা একটা মিনি কাউ ধরলাম, ঠিক আছে, এই টাইপের 3টা ক্লাস, নেস্টেড ক্লাস আমরা দিতে পারি। তার মানে একটা অ্যানিমাল ক্লাসের যে কমন বৈশিষ্ট্য প্রপার্টিজ, সেটা কি থাকবে, কাউয়ের মধ্যেও থাকবে, মিনি কাউয়ের মধ্যেও থাকবে। ঠিক আছে, বাট কাউ এবং মিনি কাউ এই দুইটার কিছু ইউনিক বৈশিষ্ট্য থাকবে যেটা আবার অ্যানিমালের মধ্যে থাকবে না। বুঝতে পারছো? এরকম যদি কোনো কন্ডিশন থাকে তখন কিন্তু এই টাইপের যদি আমরা কি করি, যদি আমরা ব্যবহার করি এই ধরনের কোনো কনসেপ্ট, তাহলে তার যদি আমরা অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে সেই অবজেক্ট ক্রিয়েট করার যে প্রসেস, সেটা কিন্তু তোমার ওই আগে যেভাবে আমরা একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি, এখানে 2টা ক্লাস কিন্তু আমার আছে। আমরা যদি এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, কি বলে আউটার ক্লাসের, এটা কিন্তু এক ধরনের হবে, কিন্তু তুমি যদি এই ইনার ক্লাসের তুমি যদি কি করো, কোনো অবজেক্ট ক্রিয়েট করো, সেটা কিন্তু তোমার এক ধরনের হবে। তার মানে আমি ইনার ক্লাসের মধ্যে কি করতে পারি, আউটার ক্লাসে দেখো এই ক্লাসের মধ্যে কিন্তু এখানে যেমন আমরা সবগুলো এর আগে যেটা করছি, ইনার ক্লাসের মধ্যে অনেক সময় আমরা কি করছি, কি আউটার ক্লাস প্রপার্টিজ কালেক্ট করা যায়? হ্যাঁ, এটাই বলছি। তার মানে নেস্টেড ক্লাস তুমি যদি ব্যবহার করো, তাহলে তুমি ইনার ক্লাসের অবজেক্ট
সেটাকে তুমি কি করতে পারবে। স্যার একটা মানে আউটার একটা ক্লাস এর ভিতরে আমি আরেকটা ক্লাস করলাম, তো এর ভিতরে ইনার ক্লাস ভিতরে কি ক্লাস সেটা পারবে না, কিন্তু তুমি আউটার ক্লাসের মধ্যে ইনার ক্লাসের জিনিস নিয়ে আসতে। মানে স্যার আমি যদি একটা ভিতরে যে স্যার ইনার ক্লাস লেখা আছে, মনে করেন স্যার এখানে একটা আইএনটি এক্স নামক একটা ভেরিয়েবল আছে, হ্যাঁ হ্যাঁ, তো আউটার ক্লাসে কি আমি এক্স নিয়ে যদি আউটার ক্লাসে যদি একটা কনস্ট্রাক্টর থাকে বা মেথড থাকে, ওটা কি কাজে লাগবে নাকি এরর দেখাবে? আবার বলো, আবার বলো। মানে মনে করি ইনার ক্লাস ভেরিয়েবল আছে ইন্টিজার টাইপের এক্স, তো আমি আউটার ক্লাসের একটা মেথডের ভিতরে যদি ওই এক্স কে ব্যবহার করি তাহলে এটা এরর দেখাবে নাকি? আচ্ছা, আমি আমি কোশ্চেন এখনো বুঝতে যাই, তাহলে এখানে এখানে আসে এক্সাম্পলটা দেখো, ঠিক আছে? এই এক্সাম্পলটা দেখো, তারপর দেখো তোমার কোশ্চেন জি স্যার, অ্যানসার। এখানে স্যার এই যে মনে করি স্যার এই যে এখানে ক্লাস ধরো একটা আউটার ক্লাস, জি ঠিক স্যার, আছে, এইটা, তাই না? জি স্যার, এটা কিন্তু কোনো আমরা ই করিনি, আউটার ক্লাস, এবং এইখানে আমরা কি করছি, একটা ইনার ক্লাস ইনার ক্লাস ডিফাইন করছি, তাই তো? এই পর্যন্ত এই আউটার ক্লাসটা যেখান থেকে শুরু হয়েছিল, তাহলে এটা শেষ হলো কোন পর্যন্ত? এসে এইখান থেকে দেখো, আবার একটু এই যে যেটা মানে কনসেপ্টটা যেটা বলছিলাম, তার মানে এই ক্লাসটা যেটা ইনার ক্লাসটা, এটা কিন্তু সেপারেট একটা ক্লাস, বাট সেটার পরিধি কোন পর্যন্ত? এই পর্যন্ত। এটা কিন্তু তার মানে কি একটা ক্লাসের মধ্যে ঢুকে আছে, তাই না? জি আউটার ক্লাস যেটা আমরা ডিফাইন করে আসছিলাম, তার মানে ওই ক্লাসের এটা কিন্তু একটা পার্ট, বুঝতে পারছো? এখন এইটা আমরা সবকিছু যখন আমরা ক্রিয়েট করব, সেটা তো মেইন মেথডের মধ্যেই করতে হবে, তাই না? এটা হচ্ছে দুইটা ক্লাস আছে মূলত, যদি আমরা বলি এখানে আমরা সেটা হলো মেইন ক্লাস, হলো এটা মেইন ক্লাসের মধ্যে। এখানে দেখো কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি? স্যার আউটার ক্লাস, আউটার ক্লাসের অবজেক্ট আমরা ক্রিয়েট করছি, তাই না? এখন আউটার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে একটা টেস্ট নামে একটা মেথডকে ধরা করব। টেস্ট মেথডটা আছে কোথায়? আউটার ক্লাস, আউটার ক্লাসে আছে, তাই না? আউটার ক্লাসের মধ্যে যে টেস্ট মেথডটা আছে, সেই টেস্ট মেথডের মধ্যে কি আছে একটু দেখো। ইনার ডট ডিসপ্লে আছে, ইনার ডট ডিসপ্লে, ডিসপ্লে মানে স্যার ওই ক্লাসের ডিসপ্লে মেথডকে, তার মানে আউটার ক্লাসের মধ্যে দেখো, এই ক্লাসের মধ্যে কিন্তু ইনার ক্লাসের কন্টেন্ট কি করছি? ব্যবহার করছি, তাই না? এটা ইনহেরিটেন্সের মতো। আউটার ক্লাসে না, ইনহেরিটেন্স থেকে একটু একটু পার্থক্য। একটু পার্থক্যটা কোথায়? ইনহেরিটেন্স হচ্ছে আমরা যে কনসেপ্ট দিয়ে করি, ধরো ইনহেরিটেন্সের কনসেপ্ট হচ্ছে যেটা সুপার ক্লাস, সেই সুপার ক্লাসের কন্টেন্ট হচ্ছে সাব ক্লাস ব্যবহার করতে পারবে, কিন্তু সাব ক্লাসের কন্টেন্ট কি করতে পারবে না? সুপার ক্লাস ব্যবহার করতে পারবে, সুপার ক্লাস ব্যবহার করতে পারবে না। এটা কিন্তু উল্টা। তুমি এখন এইটা কিন্তু এখানে কিন্তু উল্টা কনসেপ্ট, যে ইনার ক্লাসের যেটা আছে অর্থাৎ সাব ক্লাসের যেটা আছে সেটা কি করতে পারবে? আউটার ক্লাস করতে পারবে, আউটার ক্লাস ব্যবহার করতে পারবে, ঠিক আছে? জি স্যার। স্যার এই ক্ষেত্রে মেইন ফাংশনে আমরা যদি ই করি মানে আউটার ডট ডিসপ্লে দেই, তখন কি আসলে কাজ করবে? এটার মধ্যে জি স্যার, আউটার ডট ডিসপ্লে দিলে আউটার ডট ডিসপ্লে না, কাজ করবে না। তার মানে স্যার আর কি এই ইনার ক্লাসের কনসেপ্ট হচ্ছে মূলত যে ইনহেরিটেন্সের এই বিষয়টা পুরোপুরি বাদ দিয়ে যদি আমরা কোনো কাজ করতে চাই। ইয়েস, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। এরকম যদি কোনো সিচুয়েশন আসে তাহলে দেন আমরা ধরো এটা এটা আমরা দেখলাম নেস্টেড ক্লাস। তার মানে নেস্টেড ক্লাসের কনসেপ্টও আমরা বিভিন্ন জায়গায় যদি দরকার হয় আমরা এটা ব্যবহার করতে পারি। আর একটা ছিল হলো যেটা আমরা কভার করিনি, এক্সপ্লোরিং স্ট্রিং ক্লাস। স্ট্রিং নিয়ে আমরা ল্যাবে করেছি, এখানে আমরা ওটাকে অ্যাভয়েড করছি। কমান্ড লাইন আর্গুমেন্ট, এটা আমরা পড়বো, এটা এখনো এই টপিকগুলো আমি এখনো কভার করিনি। কমান্ড লাইন আর্গুমেন্ট কাকে বলে এবং ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট কাকে বলে, এগুলো আমরা ক্লাসে আরো ডিটেইলস দেখব। ওই স্লাইডটা এখনো তোমাদের পড়াইনি। আর আছে হলো এখানে ওভারলোডিং ভেরিয়েবল লেন্থ মেথড, এগুলো ভেরিয়েবল লেন্থ মেথড যখন আমরা পড়বো বা আর্গুমেন্ট যখন পড়বো তখন এটা আমরা কভার করব।
এই ছিল মোটামুটি আমাদের। তার মানে বইতে যেটা বললাম, কিছু কিছু স্লাইডে যেগুলো পড়ছি বইতে, তাহলে কিন্তু কিছু কন্টেন্ট এরকম এক্সট্রা আছে। এই জন্য বইটা তোমরা যদি একবার এরকম করে, আমি তো খুব থ্রোলি দেখলাম, তোমরা একটু ডিটেইলস যদি দেখো তাহলে এরকম কিছু কন্টেন্ট দেখবা, নতুন কন্টেন্ট আছে যেগুলো আসলে আমরা ক্লাসে সবগুলো কি করতে পারিনি, কভার করতে পারিনি। এই জন্য মূলত বইটা তোমাদের সাথে একটু ডিসকাস করলাম। আর নতুন যে কন্টেন্ট আছে আমাদের স্লাইডের ক্ষেত্রে যেটা বললাম, ওটা আর আমরা মূলত একটু কিসের উপরে স্যার ফোকাস করব, মানে স্যার এই কোডিং দুইটা পার্টের চ্যাপ্টার উপরে নাকি স্যার? সবই করতে হবে, বেসিক ফান্ডামেন্টালটা সব জানা থাকতে হবে। কোশ্চেন যেভাবেই থাক সেভাবে তোমরা তখন পারবা। আমি আগেই বলছি, বিশেষ করে ধর একটা কোড দেওয়া থাকলো, কোডের মধ্যে কোনো ইরর আছে সেটা কারেকশন করতে দেওয়া হতে পারে, কোনো একটা প্রবলেম দিয়ে দেওয়া হলো সেখান থেকে কোড লেখো, ঠিক আছে, এরকমও থাকতে পারে। বা একটা কোডের আংশিক দেওয়া আছে, বাকিটুক তৈরি করো। একটা ক্লাস ক্রিয়েট করা আছে, বলা হলো অবজেক্ট ক্রিয়েট করো এই ক্লাসের, ঠিক আছে, এই ক্লাসের করসপন্ডিং কনস্ট্রাক্টর ক্রিয়েট করো 3টা বা 4টা, এই ক্লাসের করসপন্ডিং তোমার মেথড ক্রিয়েট করো, এই নামে মেথড হবে, এই মেথডের এই বৈশিষ্ট্য থাকবে। তার তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, তুমি সবগুলোই জানো পারো, তখন সেই ইনস্ট্রাকশন ফলো করে তোমাকে কি করতে হবে, ক্লাস তৈরি করলে ক্লাস, মেথড তৈরি করলে মেথড, অবজেক্ট তৈরি করতে বলে অবজেক্ট তৈরি করবা। যদি কোনো কোড দেয়া থাকে, কোডের তাহলে সিনট্যাক্স কোথায় মিস আছে, তোমার যদি সব সিনট্যাক্স জানা থাকে, ধরো একটা ক্লাস দিলাম, ক্লাসের নামটা ধরো ক্যাপিটাল লেটার দিলাম, তাহলে এটা সিনট্যাক্স মিসিং আছে, তাই না? তুমি একটা অবজেক্ট তৈরি করতে দিলাম, অবজেক্ট তৈরি করার সময় মূল হলো তোমার ক্লাস টাইপের একটা ভেরিয়েবল দিছি ঠিকই, ভেরিয়েবল দিয়া ইকুয়াল টু নিউ দিলাম, কিন্তু তার আগে ক্লাসটা যে লিখতে হবে সেটা লিখি নাই, তাহলে এটা এক ধরনের ইরর, ভুল। এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে দেন তোমাকে অ্যান্সার করতে হবে। যেমন ধরো একটা স্টুডেন্ট ক্লাসের এরকম বললাম, একটা স্টুডেন্ট ক্লাস আছে, স্টুডেন্ট ক্লাস আছে, স্যার ডেফিনেশন টাইপের প্রশ্ন কয়টা আসতে পারে? অল্প থাকবে, বেশি থাকে না, ঠিক আছে। ডেফিনেশন টাইপের কোশ্চেন অল্প থাকবে, যেহেতু মিড টার্মে তো কিছু থাকবে, ফাইনালে কিন্তু একেবারেই কম থাকবে ডেফিনেশন টাইপের কোশ্চেন। এই জন্য বেসিক যেটা ফান্ডামেন্টাল কোশ্চেন যাই থাক সব অ্যান্সার করতে হবে, যদি তোমার ফান্ডামেন্টাল অনেক টাইম আছে স্যার ডেফিনেশনটা আর কি পারা যায় না, এই কোড পারলেও স্যার ডেফিনেশনটা একটু সমস্যা হয়ে যায়। ওই তো ভালো ভালো, যে ভালো পারবে তাকে আমরা ধরে নিচ্ছি যে সবই পারবে, জিনিস তার থিওরি নলেজও থাকবে, প্র্যাকটিক্যাল নলেজও ভালো থাকবে। আমরা ধরো একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করলাম, তাই না? এখন এই স্টুডেন্ট ক্লাসের বললাম যে একটা অবজেক্ট ক্রিয়েট করো, ঠিক আছে, বা অবজেক্ট আমি ক্রিয়েট করেই দিলাম, স্টুডেন্ট ধরো s1 ইকুয়াল টু নিউ, ঠিক আছে, তারপরে স্টুডেন্ট এরকম করে দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে ইরোডটা কোথায় বলো? স্যার ওই যে স্টুডেন্ট নাই, স্টুডেন্ট দিতে হবে সনে, হ্যাঁ s1 এর সামনে স্টুডেন্ট নাই স্যার। মানে এখানে একটা স্টুডেন্ট, তোমার ক্লাস নেম ছাড়া তো কি হবে না, ঠিক আছে। এরকম ছোট ছোট ইচ্ছা করে কিছু ভুল তোমাকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, তুমি পারো কিনা, ধরতে পারো কিনা। তার মানে এটা যদি ধরতে পারো তাহলে আমরা বুঝতে পারবো তুমি একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার যে সিনট্যাক্স সেটা তুমি ভালো মতো শিখছো, ঠিক আছে। এই জায়গাগুলো দেখার জন্য, অ্যাসেস করার জন্য এই টাইপের কিছু ধরো ক্রিটিক্যাল বা ছোট ছোট কিছু মিস্টেক জেনারেট করে দেওয়া হবে, সেটা তুমি ধরতে পারো কিনা, সিনট্যাক্সটা তুমি আসলে তুমি প্র্যাকটিক্যালি বুঝতে পারছো কিনা, এটা অ্যাসেসমেন্ট করা হবে। তারপরে ধরো এরকম একটা করলাম, এটা মেইন মেথডের মধ্যে, বুঝছো, মেইন মেথডের মধ্যেই আছে, এবং অবজেক্ট ধরো ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এখন 3টা ভ্যালু আমরা দিতে যাচ্ছি, ধরো এখানে এই ক্লাসের মধ্যে আছে হলো স্ট্রিং টাইপের স্ট্রিং, তারপরে কি নেম আছে, বুঝতে পারছো, এরকম আছে। ধরো এখন এই নামটা আমরা অ্যাসাইন করতেছি, তাহলে অবজেক্ট ক্রিয়েট করার পর আমরা কিভাবে করি বলতো, ধরো এরকম কিভাবে করলাম, s1 ডট নেম ইকুয়াল টু কি হয়, এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে, প্রমাণ দিয়ে দিলাম। বাট এখানে তাহলে ইরর সিনট্যাক্সটা ধরো এরকম দিয়ে দিলাম, এই s1 ডটটা দিলাম না, ঠিক আছে, নেম ইকুয়াল টু প্রমাণ এরকম দিয়ে দিলাম। তাহলে এখন তো আমি লিখছি বলে তো এখন তো ইজিলি বুঝতে পারছো যে এটা একটা ইরর, তাই না? এখানে অবজেক্ট ক্রিয়েট করলে অবশ্যই অবজেক্টের রেফারেন্সে ভ্যালুটা দিতে হবে, তা না হলে এই ভ্যালু পাবে না। আর এই ভ্যালু যদি এখানে দিতে, তাহলে কোন জায়গায় দিয়ে আসতে হবে, এইখানে যদি দিই তাহলে পাবে, তাই তো। তখন সেটা আবার কি হয়ে যাবে,
স্ট্যাটিক হয়ে যাবে, অর্থাৎ সব অবজেক্টের নাম সেম হয়ে যাবে। বুঝতে পারছো? স্যার একটু কি বললেন স্যার, এই বিষয়টা বুঝলাম না। তার মানে এই যে এখানে যেটা দিছি কোডটা খেয়াল করো, এই কোডে এরর কোথায়? স্যার আর কি S1 ডট দেওয়া নাই? S1 দেওয়া নাই, তাই তো? তার মানে এটা অনেক সময় কিন্তু চোখে নাও পড়ে, কারণ আমরা সরাসরি নেমও অ্যাসাইন করে দেই অনেক সময়, তাই তো? বুঝা নাই? এটাও আমরা অনেক সময় ব্যবহার করি, তো এটাও অনেক সময় আমরা হয়তো ধরতে পারি, কারণ এটা কোথায় এখানেও আমরা দিতে পারতাম নেম ইকুয়াল টু রোমান, দিতে পারতাম না? জি স্যার। তখন কিন্তু আর S1.name লিখি না, তাই তো? না স্যার। সরাসরি নেম ইকুয়াল টু রোমান আমরা এখানেও দিয়ে আসতে পারতাম মেইন এই ক্লাসের মধ্যে। স্যার কিন্তু আমরা তখন কি যখন স্যার মানে স্ট্যাটিক না লিখলে কি এরর নাকি? না না স্ট্যাটিক না লিখলেও কিছু হবে না, ঠিক আছে, তখনও তুমি কাজ করতে পারবা, কিন্তু এটা স্ট্যাটিকের মতো তখন কি করবে, কাজ করবে। এটি এডিটরের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো? এডিটরে আগের যে নেটবিনস এর ভার্সন তখন এটা ইরর দেখায়, এখন যে আপডেটেড ভার্সন গুলো আছে এখানে ইরর দেখায় না, অনেকগুলো সিনট্যাক্স নিজের মতো করে সে কি করে বুঝতে নেয়, ঠিক আছে, সুবিধাটা সে পায়, ঠিক আছে। নেম ইকুয়াল রোমান যদি স্টুডেন্ট S1 মানে অবজেক্ট ক্রিয়েট করার আগে দেয়া থাকতো, তাহলে কি আমরা নেমটা পাস করলে হইতো স্যার? নিউ স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ নেম ইকুয়াল রোমান যদি অবজেক্ট ক্রিয়েট করার আগে অ্যাসাইন থাকতো স্যার মেইন মেথডের মধ্যে, তাহলে আমরা কি নেমটাকে পাস করে দিলে হইতো স্যার? না, এটা তুমি এখানে করতেই পারবে না, এখানকার নেম মানে মেইন মেথডের নেম বলতে কিছুই বুঝবে না সে, মানে ঠিক স্যার আছে। ও বলতেছে স্যার ওই যে স্ট্রিং নেম দিয়ে যদি, হ্যাঁ স্ট্রিং নেম দিয়ে ও মেইন মেথডের মধ্যে যদি ডিক্লেয়ার করে দাও স্ট্রিং নেম ভেরিয়েবল তাহলে হবে, সমস্যা নাই, সেটা তো এই ক্লাসে, তখন তো এই ক্লাসের সেটা থাকলো না, বুঝো নাই? জি স্যার। ওই ভেরিয়েবলটা তখন এই মেইন ক্লাসের হয়ে যাবে, এখানে তার একটা ক্লাস আছে, ক্লাসের আমি ওইগুলো লিখিনি, জাস্ট অবজেক্টে দিয়ে রাখছি, সেটা মেইন ক্লাসের মধ্যে যেটা আমার করতে মেইন মেথডের মধ্যে, তখন মেইন মেথড কিন্তু অন্য আরেকটা ক্লাসের মেথড এটা, ঠিক আছে, তখন কিন্তু এই স্টুডেন্ট ক্লাসের নেম আর একটা হলো না। তার মানে এই টাইপের কিছু কনফিউশন ক্রিয়েট করার মতো কিছু কোশ্চেন তোমাদের এরকম থাকবে, ঠিক আছে, এগুলো আসলে তোমাদের কনসেপ্টটা কতটুকু পরিষ্কার আছে সেটা দেখার জন্য এগুলো প্র্যাকটিস করবা। এই জন্য এগুলো আসলে মুখস্থ করে তুমি পারবা না, তার মানে বেশি বেশি তোমার কোড নিয়ে আসতে হবে, বিভিন্ন ধরনের যে সিনট্যাক্স গুলো আছে সেগুলো তোমার ভালো করে জানা থাকতে হবে, তাহলে তুমি কি করতে পারবে। ধরো একটা বললাম যে এরকম একটা লাইন তুমি কি করো প্রিন্ট করে দেখাও, ঠিক আছে, আউটপুটটা আমি বলে দিলাম, ডিসপ্লে মেথড তুমি ডিজাইন করো, যার মধ্যে দিয়ে কি থাকবে, ডিসপ্লে মেথডের মধ্যে এমন ভাবে তুমি ডিসপ্লে মেথডটা ডিজাইন করবা, যেমন এই যে ল্যাবে তোমাদের দেখাইছি, মনে আছে কিনা, ধরো একটা টাইম ফরম্যাট 10টা, তারপরে ধরো 40 মিনিট, ঠিক আছে, 55 সেকেন্ড, এটা তুমি ডিসপ্লে করে দেখাতে হবে, তাহলে ডিসপ্লে মেথডটা তুমি কিভাবে ডিজাইন করবা, বুঝা নাই? মানে স্যার এখানে কি স্যার কত আওয়ার জনের মিনিট আওয়ার সেকেন্ডের নিব, জন্য কি স্যার তারপর ভ্যারিয়েবল দেওয়া আছে? আমি বলে দিলাম, ধরো 3টা ভেরিয়েবল দেওয়া আছে, আওয়ার, মিনিট এবং তোমার হচ্ছে সেকেন্ড, তাহলে 3টা স্যার এইচ ভেরিয়েবল দেওয়া প্লাস আছে। ডাবল কোটেশন। হয়তো তার মানে এটা তুমি যদি জানা থাকে তাহলে তুমি কি করতে পারবা, ওটা লিখতে পারবা, তাই না? তার মানে একটা লাইনেই তোমার থাকবে সব, তাই তো, একটা ডিসপ্লে মেথড থাকবে যার মধ্যে এটা কি হবে, প্রিন্ট হবে। এখন এই অ্যানসারটা এক একজনের এক এক রকম হতে পারে, আমি তোমাদের যেমন কি দেখাইছিলাম বলতো, তোমাদের জন্য দেখাইছিলাম যে ডিসপ্লে মেথড ভয়েড কি ছিল, ডিসপ্লে এর মধ্যে কি দিছিলাম, একটা লাইনেই আমরা করছিলাম, তাই না, জি স্যার। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এর মধ্যেই আমরা পুরোটা কিন্তু লিখে দিছিলাম, তাই তো। এখন কেউ যদি মনে করে না আমি এক লাইনে লিখবো না, একটার মধ্যে লিখবো না, আলাদা আলাদা লিখবো, সেও কিন্তু এই আউটপুটটা কিন্তু এটাই আসবে, তাই না? স্যার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়েও স্যার করা যায়। হ্যাঁ, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট একটা একটা করে যদি আমরা দিই, 5টা লাইন লিখলাম, এটা একটা লিখলাম, পরে এটা প্রিন্ট করলাম, পরে এটা প্রিন্ট করলাম, পরে এটা প্রিন্ট করলাম, তারপরে এটা প্রিন্ট করলাম, সেটাও কিন্তু তারটাও কিন্তু ঠিক হয়ে গেল।
তার মানে তুমি ডিসপ্লে মেথডটা কোন ভাবে ডিজাইন করছো এবং ডিজাইন করে এই আউটপুটটা নিয়ে আসতে পারো কিনা সেটা আমাদের দেখার বিষয়। ঠিক আছে, সেটা এক লাইনেও তুমি লিখতে পারো। তুমি system.out.print এটা তুমি 1 2 3 4 5 বার করেও লিখতে পারো, এটা তোমার বিষয়। তার মানে একটা টোটাল কোডিং তো থাকে, অনেক সময় টোটাল কোডিং এর চাইতে এরকম আংশিক কিছু কোডিং তোমাদের দেয়া থাকবে বা থাকতে পারে, যেটা ওইটা দিয়ে আসলে তোমাদের এই স্কিল গুলো যাচাই করা যে তোমরা আসলে কোডটা বুঝো কিনা, কোডের মধ্যে যে ছোট ছোট যে পার্ট আছে। যেমন ধরো আমরা এটা বললাম যে একটা কোড করো, কিন্তু ইনপুটটা তোমার নিতে হবে কি ইউজার থেকে, ডাইনামিক্যালি নিতে হবে, তাই তোমাকে স্ক্যানার ক্লাসের ব্যবহার করতে হবে, তাই না? ওইটাও তুমি ব্যবহারটা পারো কিনা ওইটা দেখার জন্য তুই এক্সট্রা লাইনটা তোমাকে করে দিল, অ্যাড করে দিল। কোড তুমি করলা, ওই লাইনটা তুমি যদি না দাও তাহলে তো 1 মার্ক কম পেলা, বা ওইটা দিলে পরে পুরো মার্কসটা পেয়ে গেলা। এরকম পার্শিয়াল মার্কিং থাকবে, কিন্তু তোমাকে 100% তুমি যদি কি করো পেতে চাও তাহলে সবগুলো ইনস্ট্রাকশন তোমাকে ফলো করতে হবে। আর কোশ্চেন গুলো দেখে আসলে ভয় পাওয়ার কিছু না, আগে কোশ্চেন দেখে ভালো করে পড়বা, দেখবা যে সবই তোমার জানা আছে। কারণ এই প্রোগ্রামিং রিলেটেড যেটা সবচেয়ে আমরা ভুল করি, কোশ্চেন ভালো করে পড়ি না। কোশ্চেনের হয়তো সাইজ সাথে অনেক বড় একটা কোশ্চেন দিছি, হয়তো হাফ পৃষ্ঠা একটা কোশ্চেন আছে, তার অ্যান্সারটা হবে হয়তো খুব বেশি না 3-4 লাইনের অ্যান্সার হবে, কিন্তু এই কোশ্চেন দেখে ভয় পেয়ে আর সেখানে কি করছে না, অ্যান্সার করছে না। এটা ইতিপূর্বে আমি দেখছি অনেক আমার স্টুডেন্টকে। কিন্তু যখন ও নিজেই যখন কোশ্চেনটা পড়ছে ভালো করে, বাসায় যেয়ে দেখছে আরে এত সহজ একটা অ্যান্সার, শুধু এই কোশ্চেনটা ভালো করে, কোশ্চেন দেখে সে প্রথমে ভয় পেয়ে গেছে, ভালো করে পড়েনি, বোঝার চেষ্টা করেনি আর অ্যান্সার করে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর আমরা নেক্সট তারিখ কালকে হচ্ছে তোমাদের পরীক্ষা নেব একটা, আর পরে একটা ক্লাস পাবো, ওই ক্লাসে কিছু কন্টেন্ট বাকি আছে আমাদের এই 5-6-7 চ্যাপ্টারে। তার ইনহেরিটেন্স হয়তো আমরা যেতে পারবো না মিডের আগে, মনে হয় আর পাবো না স্যার। স্যার 15 তারিখ তো লাস্ট ক্লাস বলছে। হ্যাঁ হ্যাঁ পাবো না স্যার, কি কি মানে স্যার জুরি ক্লাস আর পাবো না আজকে। আর কোনো ক্লাস নাই? না স্যার কালকে আজকে লাস্ট লাস্ট, না স্যার কালকে লাস্ট আর কি। তাহলে কালকে পরীক্ষার পরে আমাদের একটু ক্লাস নিতে হবে, ঠিক আছে? কিছু কন্টেন্ট আমাদের বাকি আছে এখনো। হ্যাঁ, যেমন ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট যেটা বললাম এটা বাকি আছে, এটা আমরা একটু দেখবো। রিকারশন যদি আমরা করছি, তারপরে কিছু কন্টেন্ট ওখানে আছে সেটা দেখবো। ক্লাস আমি একটু খেয়াল করি, যদি আমরা পড়ছি কোন পর্যন্ত? এই পর্যন্ত, হ্যাঁ। এইটা এই স্লাইডটা শুধু আমরা পড়বো, ঠিক আছে? মিডের আগে এটা কালকে আমরা একটু দেখবো, আমরা এটা দেখে আসবো। এটা স্লাইডটা হলো কত? 10 নাম্বার স্লাইড, ঠিক আছে? লেকচার 10। রিকারশনের এখানে एग्जांपल দেওয়া আছে, ছোট বেশি না। কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স, যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম সেটাই এখানে কিছু ডেফিনিশন দেওয়া আছে। আর এটা হলো ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। এটা কালকে তোমাদের পরীক্ষা হয়ে গেলে এটা একটু মনে করাই দিও, এই স্লাইডটা একটু আমরা। স্যার সিটির কোশ্চেন কি করে ফেলেছেন কালকে? সিটির কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ, সিটির কোশ্চেন কমপ্লিট। ওই এর উপর তোমাদের স্যার দেখা টপিক গুলো স্যার আরেকবার একটু বললে স্যার ভালো হতো। টপিকস দেখো গুগল ক্লাসরুমে লিখে দিছি। স্যার ওইখানে কি স্যার মানে মিডে যেমন কোশ্চেন আসবে এমন কোশ্চেন কি করা না হয়েছে? না না, ওইরকমই করে, ঠিক আছে?
তবে কিছুটা আইডিয়া ওখান থেকে পেতে পারো। ঠিক আছে? জি স্যার। মিডের কোশ্চেন আলাদা, সেটের কোশ্চেন আলাদা। কোশ্চেন আলাদা, কোশ্চেন তার এক দেওয়া হয় না, কিন্তু কিছু আইডিয়া ওখান থেকে নিতে পারো কি টাইপের কোশ্চেন হতে পারে। আসুন এই ইমন, ইমন হোসাইন, Yes, sir. Yes, sir. Ji, sir. আনাস খান, ফয়সাল আহমেদ, রিয়াজুল ইসলাম, আব্দুল নূর, Sir. সোহান বিশ্বাস, Yes, sir. নাজমুল, Yes, sir. Hello, sir. Nazmul. সোহান আছো? সোহান বিশ্বাস? Ji, sir. ঠিক আছে। Sir, Nazmul, sir. হ্যাঁ ঠিক আছে। রিপন মিয়া, রিপন, রোমান, ওমর ফারুক, সাইদুর রহমান, Yes, sir. Yes, sir. সামিয়া নওশিন, স্যার অসি ছিল, ও এটাকে বের করে দিছে বললো মানে। অনিকা, কামরুল জামান, কামরুল জামান রাব্বি, ইবনে কায়েস ইমন, Yes, sir. আশিকুর রহমান, স্যার। তাসিন নূর, Yes, sir. সোহেল রানা, Yes, sir. শ্রাবণী নাহিমউদ্দিন, Yes, sir. সাদিকুর রহমান, Yes, sir. আলম, ইয়েস স্যার। ফয়সাল মাহমুদ, স্যার ফয়সাল বক্সে দিছে। Chat box এ দিচ্ছে স্যার। ফয়সাল খান, ফয়সাল খান, আবু সাইম, আবু তাইব, স্যার আবু সাইম আছে স্যার। আবু তাইব, Present, sir. মোখলেসুর রহমান, ইয়েস স্যার। রাহুল ভৌমিক, Yes, sir. সমীর কবির, Present, sir. আজমান বিন সুরজ, Present, sir. শামীম আহমেদ, Present, sir. ইব্রাহিম তানভীর, প্রেজেন্ট স্যার।